কষ্ট সত্য মনে করি আজকে এই যুব সমাজটাকে লাগানোর জন্য, এই দেশটা গঠনের জন্য, এই নিমিত্তে এই উদ্দেশ্যে কিন্তু সেদিন যুবলীগটা গঠন করেছিলেন মোহাম্মদ শেখ মুজিবুর রহমান। এই ধ্বংসমুক্ত মানুষকে সহায়তা দেওয়া, আশ্রয় দেওয়া, বাড়ি ঘর সহযোগিতা করা, বিভিন্ন রিলিফ ওয়ার্ক ছিল, এই দায়িত্বটা ছিল যুবলীগের করা ছিল। তো দুর্ভাগ্যজনক ৭৫ বঙ্গবন্ধু হত্যার পরে বিশেষ করে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ক্ষমতায় এসে এই যুব সমাজটাকে একেবারে ধ্বংস দাঁড় করা দিল। যুব সমাজ এবং ছাত্র সমাজ, এই ছাত্রলীগের ভিতরে বিশাল ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের সময়। আমরা তো তখন ষাটের ছাত্র না। ৬৮ সালে আমি পুরবাহিতার ছাত্রলীগ শেরপুর থানা শাখা সাধারণ সম্পাদক থেকে ওই যে আইয়ুবী এর ভিত্তিতে আন্দোলন করছি। দেখ অনেক ঘটনা। সেই ছাত্র সমাজ নিষ্পুরুষ ছিল, দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য তারা আর চিন্তা ভাবনা করতে পারেনি। এই ছাত্র সমাজ যুব সমাজকে ধ্বংস করলো। তোমাদের এটা জানা বোধ হয়, অনেকেই জানো, জিয়া রহমান ক্ষমতা আসার পরে আমাদের বাংলাদেশের সব থেকে মেধাযুক্ত কয়েকজন ছাত্র ছিল, কি নাম যেন, অভি, নীলু আর কি, তিনজন। মানে একটা ইয়ার মধ্যে বোর্ডের মধ্যে সর্বোচ্চ নম্বর পায় তারা পাস করছিল। মানে এত মেধাযুক্ত ছাত্র, তাদেরকে কি করে ভ্রমণের নামে ওই ছেলেরা এবং তাদের গার্জিয়ান অর্থাৎ বাবা মাকে নিয়ে চট্টগ্রাম ভ্রমণ, যা বলে তোমাদের মতো মেধাযুক্ত ছাত্র আমার দরকার এই দেশ পুনর্গঠনের জন্য। এটা ভালো কথা। কি পুনর্গঠন করলো? এই চারটা ছেলে পরবর্তীতে বাংলাদেশের সেরা সন্ত্রাসী, অস্ত্রবাদ, দখলকার, চাঁদাবাদ পরে এখানে এরশাদের দলে, এরশাদের দল থেকে পরে দিয়ে যখন দল যে ক্ষমতা দেয় সেই পরে জেল হাজত মামলা হতো, অনেক ঘটনা। এই হলো যুবলীগ নষ্ট করলো, যুব কমপ্লেক্স বানিয়েছিল ব্যাঙে হার কার ছাত্রলীগ, মানে ছাত্র যুব সমাজকে যা অর্থের লালসা করে ঢুকায় দিল। এইভাবে এই দেশটাকে পরিকল্পিতভাবে, আর মাদক, এটা কিন্তু তার সময় এই মাদকগুলো এই দেশ আনাচে কানাচে শুরু হয়েছে। কিন্তু একটি কারণ, এই ছাত্র যুব সমাজকে যদি তাদেরকে ডাইভার্ট করা যায়, তাহলে তারা যা খুশি কোনো অকাম এর প্রতিরোধ প্রতিবাদ করার লোক থাকবে না। এই উদ্দেশ্যে কিন্তু মাদক সেদ্ধ করতে ছাত্র যুবকদের আর অর্থনীতির মধ্যে ঢুকে দেয়, এই দেশের রাজনীতি উন্নয়ন ধ্বংস করে দেবে। দেখ আল্লাহ মেহরবানি, সেক্ষেত্রে রাষ্ট্র ক্ষমতা আসার পরে ২০ বছর পর আজকে যে অবস্থান, এটা তোমরা জানো, ব্যাখ্যা দিতে চাই না। তবে ১ সালে যে ঘটনা ঘটে খুব কষ্টদায়ক, আমার যুবনেতারা বলছে, আমি তো নীরব সাক্ষী। যখন এই বাংলাদেশে শুধু শেরপুর বগুড়ায় না, সারা বাংলাদেশে ৩ বছর আওয়ামী লীগের কোনো নেতা কোনো রাজা ছিল না। সেই সময় ১ তারিখে ১ অক্টোবরে ভোট হয়েছে, ২রা অক্টোবরে ঢাকায় যে বর্ধিত সভা আহ্বান করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, বর্ধিত সভায় জেলার প্রেসিডেন্ট থেকে। তখন কিন্তু আমি প্রেসিডেন্টও ছিলাম না, সেক্রেটারিও ছিলাম, আমি ছিলাম যুগ্ম সাধারণ সম্পাদক। যাই হোক, আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম ৮০ সাল থেকে। এই সময়তে এবং নেত্রী একাশি সালে আসলো, ফেরার পরে অনেক ঘটনা উনি আমাকে চিনতেন যে মুক্তধাম একটা ছেলে আছে বগুড়ায়, ভালো সংগঠন, এটা একটা ধারণা ছিল। যাই হোক, ওই বক্তব্যে আমাকে সুযোগ করে দিচ্ছিল। আমি ভাবতে পারি যেখানে সেক্রেটারি প্রেসিডেন্ট বাদ দিয়ে আমাকে জয়েন্ট সেক্রেটারি বক্তৃতা করবার সুযোগ করে ভাবাই নেই। যাই হোক, তো দিল। দেখ আমি কিছু কথা বলছিলাম, যে কথাগুলো নেত্রীর খুব পছন্দ হতো। তার মধ্যে একটা বলতে হবে যে গ্রাম পর্যায়ে গ্রাম কমিটি করার, এদিকে অনেক কথা সময় লাগবে, সময় তো নেই আসলে। যাই হোক, এটা গ্রহণ করছিলেন, পরে গ্রাম কমিটি করার বাধ্যতামূলক করছিল। এখন এই যে সংগঠন, আমি ৫ তারিখে ফিরে আসলাম, ২ তারিখে মিটিং হলো, ৩ তারিখে ফিরে আসেন। তার সাথে বললাম যে তুমি একটা সব ইউনিয়নের সেক্রেটারিকে ডাকো। তখন দলটা কমপ্লিটলি ২ ভাগ, এবং বরঞ্চ পরিমাণটাই বেশি হয়েছিল। ২০,০০০ ভোট কিন্তু আমার থেকে বেশি পাচ্ছিল আমার বন্ধু সাবেক জেলার সেক্রেটারি, আমার খুব কাছের মানুষ ছিলেন উনি। ২০,০০০ ভোট আমার থেকে বেশি পাচ্ছে, স্বতন্ত্র আমি নৌকা পায় আর ২০,০০০ ভোট কম পাইছি। তাহলে এখন দলের অবস্থা বোঝেন। ধরুন সদরের যে ওই সময় তুফান নেতা, তারা কিন্তু সব তার পক্ষে ছিল, আমি নামটা বলি। দেখো এই অবস্থায় নেত্রী বললেন যে দেখো, এরা এই যে ক্ষমতা দখল করলো আজকে, যেভাবে যে প্রক্রিয়া, উদ্দেশ্য একটা ৭৫ বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার যে প্রক্রিয়া নাম ছিল,
আজকে একই প্রক্রিয়ার কাজ করে। এখানে আমাদের উচিত হলো দলকে সংগঠিত করে ঐক্যবদ্ধ করতে হবে। তাহলে এদের যে প্রকৃতি অপকৃতি এবং আমাদের প্রতি অত্যাচার অনাচার এর বিরুদ্ধে প্রতিরোধ করা যেতে পারবে। আদারওয়াইজ আওয়ামী লীগের চিন্তারা থাকবে চুলা। যাক আল্লাহর ইচ্ছা সেক্রেটারির নির্দেশ আজকে আমি আহ্বান জানালাম 5 তারিখে মাত্র 1 তারিখে ভোট হচ্ছে, ভোটে আমি হারছি। একটা মানুষ ভোটে হারলে স্বাভাবিকভাবে মানসিক অর্থনৈতিক সব দিক থেকে একটা পর্যাপ্ত তারপরেও 1 তারিখে হারছি, 2 তারিখে ঢাকায় প্রতিনিধি সভা, 3 আর 4 2 তারিখ বাদ 2 দিন বাদ দিয়ে অর্থাৎ 5ম দিনে এই প্রতিনিধি সভা ডাকে আমি একটা পর্যায়ে আমরা যুবলীগের যে বর্তমান নেতা ও কথাটা মনে রাখছে। আমি এই কথাটা বলছিলাম যে যাওয়া হওয়ার হয়েছে আমার মধ্যে হিংসে ছিল। একটা জায়গায় ছিল আমি চিন্তা ছিল যে সে প্রথম বগুড়া জেলার মধ্যে আমরা আওয়ামী লীগের ভাবে শক্তিশালী, এটা নিঃসন্দেহে ফ্রম দ্য লাইফ এটা আছে। এক সময় ধরুন বেশি শক্তিশালী ছিল, সে আমরা দুর্বল ছিলাম। আস্তে আস্তে আবার উল্টা হয়ে গেল, সে খুব বাড়লো, ধনুটাকে কমতে কমতে তলায় ঠেকছিল। এটা আপনারা সবাই জানেন। 2001 সালের ভোটের 1 সালেরটা বাদ দেন, 1 সালের তার আগের ভোটে তো এখন এই অবস্থা ছিল। যাই হোক সেখান থেকে একদিকে আমাদের দলের মধ্যে দলের নেতা করে তাদের বাধা দেয়, খাবার দেয়, পুতুল দেয়, ভয় দেখায়, অপেক্ষা করো, সময় আছে, দেরি আছে, পরে করা হবে। আর এবার পুলিশ আর হলো বিএনপি জামাতে, আপনারা জানেন না, যাতে মামলা মুক্ত করে লাভ নেই। হরতালের দিন আমরা মিটিং করতে আসছি, আমি মিটিংয়ে থাকলেও সেখানে আক্রমণ করা হয়েছে পুলিশ দিয়ে। আমার এক ছেলে আমি লাঠি বাড়ি খেয়ে কান ফেটে গেছি। আর মামলা হামলায় যাবে যুবলীগের তোমাদের বর্তমান সভাপতি সম্পাদক, এরা যে ঝুঁকি নিয়ে কাজ করছে এটা, এবং তোমরা যারা ছিল ওই সময় ছাত্রনেতাও ছিল অনেক এই সময়, এটা তো তোমরা জানোই। এই ঝুঁকি হামলা মামলা সব কিছু সহ্য করে আমরা দলটা সুসংগঠিত করেছিলাম। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা এবং বন্ধুর আদর্শ যে আমরা প্রতিষ্ঠা করতে পারি, আপ্রাণ চেষ্টা সবাই করছি আমরা। আমার প্রতিদিন নেতা কর্মী ধরুন শেখপুরে একেবারে গ্রাম কমিটিতে শুরু করে ইউনিয়ন কমিটি পর্যন্ত এবং সহযোগী সংগঠন, প্রত্যেকটি সহযোগী সংগঠন ইউনিয়ন পর্যায়ে ছিল। এবং কিশোরবীরকে যেভাবে ঘটানো হয়েছিল এটা তো কল্পনাতীত। বাংলাদেশের কোনো জেলায় কোনো উপজেলায় এই সংগঠন কেউ করতে বললে আমি বিশ্বাস করে বা মানি না, এটা অস্বীকার করলে ভুল হবে। তো যাই হোক একটি কারণে করছিলাম যে আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে হবে। আল্লাহর ইচ্ছা, আল্লাহর মেহরবানি, আল্লাহ না চাইলে হয় না। আপনারাও চাইছেন, নেতা কর্মী চাইছেন, দেশের মানুষ চাইছে, এলাকার মানুষ। তারপরে আসলে নির্বাচন মনোনয়ন দিয়ে ঘোষণা দিয়ে পরে তার অনেক কথাই বলতে অনেক সময় লাগে। যাক আল্লাহ যা করেছিল ভালোর জন্য। দীর্ঘ 15 বছর দলের যে অবস্থা, আসলে আপনারা প্রত্যেকেই জানেন যে মা বা বাবার সন্তানকে জন্ম দেয়, ছেলে যতই বিয়ে হোক তার কিন্তু চরম ক্ষতি তার বাপ মা করতে পারে না। আর সৎ বাপ সৎ মা হলে সব কিছু করা সম্ভব, এটা বাস্তবতা এবং প্রমাণিত। আজকে আমার অনেক বড় আপনারা বলছেন সবাই আমি কোনোদিনও কে কি বললো আমি কান সেদিকে দিইনি, আমার কোনো প্রতিহিংসা ছিল না। আমি প্রত্যেকের আমি জানি যে দল ঐক্যবদ্ধ না থাকলে কোনো বিকল্প নাই, এবং সত্য একসময় প্রতিষ্ঠা হবে, অন্যায় ধ্বংস হবে, মিথ্যা ধ্বংস হবে। এই বিশ্বাস আমার নিয়ে আমি এই পর্যন্ত রাজনীতি করেছি। আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে, আল্লাহ সর্বোপরি আল্লাহর মেহরবানিতে সেই সুফল আমরা দিচ্ছি। আমি যে জিনিসটা চাই, যে কথাটা তোমরা বলছো দলের বিভাগ হবে, আমি কোনোদিন, এবং আজকে এখানে তোমরা যারা যে কয়েকশো প্রায় 200 লোক নেতা কর্মী আসো, সাধারণ কোনো কর্মী তোমরা এখানে যারা আসো, আমার যদি কোনো ফোন করে থাকো, ফোন আমি ধরে নিয়ে কথা বলে নিয়ে এরকম বোধহয় কেউ বলতে পারবে না। সেটা যুবলীগ হোক, ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক, এটা গ্রাম পর্যায়ে সাধারণ মানুষ। সে যদি আমি পারতপক্ষে 90 ভাগ টেলিফোন রিসিভ করি, কিছু কিছু সময় পারি না, যেমন গুরুত্বপূর্ণ সবাই থাকলে অথবা প্রোগ্রাম কোনো ব্যস্ততা থাকলে অথবা কোনো মিটিংয়ে থাকলে, বাকি সময় আমার টেলিফোন করতে পিএসের কাজ থাকে না, অর্ডার কিন্তু আমার হাতেই থাকে। আমি কিন্তু কেউ ধরে কবিতা স্যার ব্যস্ত আছে, স্যার মিটিংয়ে আছে, আপনার যখন টেলিফোন করেন আমাকে কিন্তু পান অলমোস্ট। তো এটা আমি জানি যে কোনো দলের নির্বাচন হোক, আন্দোলন হোক, সত্যিকার সত্যি হলো আমার কর্মীরা, আমার নেতারা। নেতা কর্মী যদি না থাকে তা আমাদের কোনো দাম আছে?
আমি এটা বিশ্বাস করি এবং আমার মনে হয় যে আপনারা প্রত্যেকেই যদি নিজের বিবেকে প্রশ্ন করেন উত্তর দিতে পারে। আমি ওই এক সালে বিরোধী থাকা অবস্থায় এই কি হতে দেয় বলতেছিলেন। এখন এই জায়গায় বিষয় হলো যে আমরা সবাই মিলে অনেক ঘটনা এই 15 বছরে ঘটতে আমি কিন্তু কোনদিন আমি জীবনে কোনোদিন আমার কোনো কর্মীকে না থেকে আমার তো অসংখ্য লোক ছিল, তাই না? এই ধরুনটা আমি আসলে আমার তো ক্ষমতা দিতে পারিনি কিচ্ছু না। তারপরেও আমি যদি খবর পাই আমার নেতা করে ভাই তো 1000 লোক এমনি আছে, আর যারা ছিলেন দিতেন ছুতেন দেখা যায় 100 লোক হয়নি। এই অপরাধে আবার নেতা কর্মীদের পরে ধরাতে পুলিশ মামলা দেওয়া হচ্ছে, এগুলো অনেক জানি। আমি কিন্তু ওই সময় বলছিলাম যে আল্লাহ যদি কোনদিন আমাকে ক্ষমতা দেয় বা সম্মান দেয় এই জনসেবা প্রত্যক্ষ করতে পারি, যারা কিছু করি সবাইকে নিয়ে করবো, একলা কিছু করবো না। দরকার নেই, আমি কিন্তু প্রমাণ করে দেখাই এই একেবারে পেয়েছি কিছু টিয়ার কাবিলা পাচ্ছিলাম। আমি কিন্তু নেতা কর্মীদের ডাক দিয়ে নিয়েছে সহযোগী সংগঠন যারা আছে 100 টাকা দিয়ে 200 টাকা দিয়ে আমার তো এত নাই তুলে ছাড়া আমি কিন্তু কাউকে বাদ দিই না দিছি। কেউ বলতে পারেন যে পান নাই সাংগঠনিক ভাবে ব্যক্তিগত ভাবে ভাই তো দেওয়া হবে না। প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমি উপজেলা পর্যায়ে দিচ্ছি, ইউনিয়ন পর্যায়ে দিচ্ছি। আমি চেষ্টা করছি, কাপড় চোপড় কিছু পাইছিলাম সেটা নিয়ে সংখ্যা দা 420 কাপড় 200 করে ভাত নিয়ে আসে। আমি এখানে নেতাদের কাছে দিয়ে এখানে আমি আপনাদের কাছে দিয়ে এখন 5 খান 10 খান যাই পারুক প্রত্যেক ইউনিয়নে কিন্তু ভাগ দিয়ে দিই। অজানা নাই কিন্তু কোনো কিছু এটা বলেছিলাম, আমি তো রক্ষা করার চেষ্টা করতেছি। যতদিন আসি আমি আর চেষ্টা করবো। আমি আর কথা না বলাই শুধু একটা অনুরোধ করবো, সেটা হলো যে ছাত্রলীগ আর যুবলীগ তার সাথে সহযোগী আরো করতে হবে। শক্তি ছিল ছাত্রলীগ আর যুবলীগ, কিছুটা স্বেচ্ছাসেবক আছে। তোমাদের কার্যকলাপের উপর কিন্তু সরকারের ভালো মন্দতা নির্ভর করে। শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী যে কাজটা বাংলাদেশে সংগঠিত করছে পর্যন্ত, সেটা অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যগত সেবা, শিক্ষা সেবা, দরিদ্র বিমোচন, তারপরে যে মেঘা প্রজেক্টগুলা, এটা তো ঐতিহাসিক। আজকে বাংলাদেশ পৃথিবীর বুকে মানে উন্নয়নের রোড বাড়ি হিসেবে স্বীকৃত হয়েছে। এটা দুনিয়া আমি করি আন্তর্জাতিক বিশ্ব থেকে করছে। যারা 8 সালের আক্রান্ত হবে কইছে কি এরা বাংলাদেশ মিস্ত্রির দেশ, দরিদ্র দেশ, তারা এখন করছে সেক্ষেত্রে উন্নয়ন করে। তার মানে কি হলো যে প্রজেক্টগুলো উন্নয়ন করতে হয়েছে বিশ্বের সেক্টর ওয়াইজ একটু বড় সেক্টর ওয়াইজে ভাগ করে দিলে এটা বাংলাদেশ পৃথিবীতে রাষ্ট্র আছে 200 রাষ্ট্রের মধ্যে আমরা এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, তারপরে বিশাল বিশাল সেতু, তারপরে বঙ্গবন্ধু টানেল, এই কাজগুলা কিন্তু তবে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, এই কাজগুলা পৃথিবীতে এই 54 থেকে 93টা রাষ্ট্র আছে। 93 রাষ্ট্র ঠিক না, এক এক রাষ্ট্রের অনেকগুলো কাজ আছে, দেখলে বলতে অনেক সময় লাগবে। তার মধ্যে বাংলাদেশ এখন একটা, এটা আন্তর্জাতিক মর্যাদা বাড়াইছে আমাদের সরকার প্রধানমন্ত্রী। এই জায়গায় যাওয়ার পরেও আমাদের দেশে কিন্তু আজকে যে যারা বিরোধিতা করে কি কয়েকটা অক্ষর দিকে আর শুনে পাই না যে এখানে ষড়যন্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে কোনদিনই শেষ ছিল, জন্মের থেকে শুরু হয়েছে, এখনো আছে। এতে এবারে ভোটে যদি হয়, এই ভোটে এই উপজেলার ভোটে দল মূল্যায়ন দিচ্ছে না, প্রার্থী ঘোষণা করতেছে না। তোমাদের বাদে কথা এতই জনসমর্থন, এই জায়গায় ভোট করতে আসতে অসুবিধা। পার্লামেন্টের নির্বাচনে কি নির্বাচন হতে ভাই আপনার তো সবাই জানেন, প্রার্থী ছিল না, এই বাংলাদেশের 5 প্রার্থী ছিল মারা গেছিল। তারপরেও কি অত্যাচার, এটা নামের ভোটের কমিশনে ভোট হয়ে যায়, তাই না? এখানে নিষ্কণ্ঠ ভোট হয়েছে এবং নেত্রীরা এই অংশগ্রহণমূলক করার জন্য অনেক নেতাদেরকে বিরোধিতা করেনি, যারা দাঁড়াচ্ছে সেটাকে ঠিক আছে তারা যাতে ভোটার সংখ্যা বাড়ে, উপস্থিতি বাড়ে। এরা তো বলছিল 5% হবে, 10% লোক হবে, সেখানে গড়ে প্রায় 42% ভোট সারা বাংলাদেশের গড়ে হয়েছে। আর আমার সেই প্রথম যে আমি যে কথাটা তোমাদের মেলাবার বলছি বিভিন্ন মিটিংয়ে,
যে আমি তো ভোটে পাস করবোই, এই আমরা 2 লাখ ভোট করবো, 1,95,500 ভোট 2 লক্ষ ভোট, যদি 20,000 পোড়া দিয়ে হচ্ছে 50,000, 47,000, 53,000, 63,000 ভোটে এমপি হয়েছে। এই রাষ্ট্রীয় বিভাগের মধ্যে মেলা করে হবে। আমি কিন্তু একটা কথা বলছি যে ভোটের সংখ্যাটা বাড়ে না, সেটা এই কারণে আমার জন্য না, আমার নির্বাচন এলাকার জন্য না, এক জায়গায় অনেক জায়গায় ভোট কম হয়েছে, অনেক ধারা হয়েছে 22-23 হচ্ছে, আমাকে এই যে ঘরে বলে তারা ভোটারদের পারছে না, এই কথাটা ওপেন করতে বলতে যে আমার এমপি হওয়ার জন্য প্রয়োজন না, প্রয়োজন আছে এই ষড়যন্ত্রকারীদের গালে মুখে থাপ্পড় মারার জন্য। আমরা দেখাতে চাই যে বাংলাদেশের মানুষ সেক্ষেত্রে নেতৃত্ব আসতেছে, বাংলাদেশের উন্নয়নের প্রতি আসতেছে, তারা সেক্ষেত্রে গিয়ে নির্বাচন ক্ষমতা করতে জয় করে। এটাই ছিল আমার উদ্দেশ্য, বলছি সেটা আল্লাহ পাক মেনে নিতে। এবং আমি কোথায় অনেক কিছু কথা আমার ধনুশিল্পের মানুষ, আমার নেতা কর্মীরা আন্তরিকতা দিয়ে এবং সত্যি কথা যেটা আমি সব জায়গায় বলি যে আমি যদি 10 টাকা খরচ করতাম, নেতা কর্মী 100 টাকা খরচ, এটা কিন্তু আমি জানি। এমন কোনো মিটিং নাই যেখানে নেতারা কিছু করে, আমি কিন্তু কিছু আর 1 টাকাও দিই। এই মিটিং করতে বড় বড় মিটিং আমি খালি 50 টাকাটা দিই, বাকি সব টাকা উপজেলা আমার ইউনিয়নের নেতারা দিয়ে দিই। এরই তো আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবো তোমরা সবাই। আর একটা কথা যেটা আমি নেতৃত্ব চাই না, যেটা আমাদের বদনাম হবে, এই যে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজের দখল, এটা যদি আমরা বিরোধ করতে না পারি এবং নেতৃত্ব যারা বারবার বলে, তাহলে হবে কি এই যে উন্নয়ন, এখন আমার ব্যবহারে আমার এলাকার মানুষ যদি কষ্ট পায়, আমার এলাকার মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার নেতৃত্ব যতই রাস্তা পাকা করে দেয়, যতই বয়স্ক ভাতা বিধবা দেয়, যে লোকটা আমার কাছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই মহল্লা সুদ্ধা তান্ত্রিকদের মধ্যে খারাপ হয়, মানুষের অন্যায় করে। এইরকম ভাবে আপনারা যারা নেতৃত্ব দেন, আপনারাই কিন্তু মহল দল, আপনাদের কর্মকাণ্ড আমাদের কর্মকাণ্ডের উপরে সেক্ষেত্রে ভালো মতো নির্ভর করে। এই জিনিসটা আমি আপনাদেরকে অনুরোধ বলেন, পরামর্শ বলেন, নির্দেশ বলেন, আমি দলের আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমি নির্দেশ বলেন, এই কাজ থেকে আপনি নিবৃত্ত থাকতে হবে। কারণ এটা আমি ভোটের আগে বলছি, ভোটের পরে কিন্তু ওপেন এবং প্রশাসনিক মিটিং বলছি যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের দখল, এই 4টা বাদ দিয়ে নিয়মের মধ্যে থেকে কোনো সুযোগ থাকলে আপনারা আছেন বলেন, আমি সহযোগিতা করার চেষ্টা করবো। এমন কর্মকাণ্ড করে যে মানুষের মধ্যে বিতর্ক হয়, আর বিতর্ক করলে ফলাফল কিন্তু আপনারা দেখছেন। 2001 সালে বিএনপি জাতীয় ক্ষমতায় আসলে আমরা চিন্তা করা 18 সালে 25টা বলা হয়, তার পরের বার ভোটে দেখছেন ওরাই ভোট পেল 18 করার, আমরা কিন্তু সফল পেলাম। ওই যে অত্যাচার মানুষ কিন্তু ভুলে যাবে, বিএনপি লোক ভোট দাঁড়িয়ে মানে চাঁদা খেলায়, চাঁদাবাজির অত্যাচারে ঢাকায় মেলা কর্মসূচি বিএনপি ডনার তারা এক গ্রুপ নিয়ে যায় আবার আর গ্রুপ পাঠায়, এরকম চাঁদা দিতে 3.5 লাখ টাকা চাঁদা দেওয়া। এই অত্যাচারে সবাই মিলে ভোট, স্কুলের শিক্ষক, মাস্টার, গ্রামের মন্ত্রী, প্রধান, মাতব্বর, যারা ছোটখাটো বৈশ্বিক ব্যাপারগুলা সামাজিকভাবে বসে নিষ্পত্তি করা যায়, এরা সব ট্রেনিং এসে থানায় নিয়ে আসে ভাগাভাগি, তবে দাও দিয়ে 5 কোটি দিতে 5টা করে। আমাদের শুধু আগে আমি খুশি হচ্ছি যে মতো আমার ধর্ষণে কোনো অভিযোগ, কোনো অধিক কার্যকলাপ অথবা কোনো অন্যায় কাজে আমি আমার আদালত মধ্যে এখন আমি পাই না। আমি তোমাদের অনুরোধ করবো সবাই মিলে, আমরা কিচ্ছু পাওনি, কিচ্ছু পাইনি, তারপরে কিন্তু একটা জিনিস আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় সেখানে থাকার কারণে আমরা যে আদর্শের জন্য রাজনীতি করি, আজকে বাস্তবায়ন হচ্ছে, বঙ্গবন্ধু খুনিদের বিচার হচ্ছে, দেশের মানুষের উন্নয়ন হচ্ছে। বঙ্গবন্ধুর প্রত্যাশা ছিল যে দরিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ, একটি সঙ্গে বাংলাদেশ, সেটা আজকে প্রতিষ্ঠা লগ্নের দ্বার প্রান্তে। আর আমরা একসাথে কথাটা ভাবলে তো মনে হয় রাস্তার বাড়ান গেছে, এখন তো নির্বিঘ্নে আমার আওয়ামী লীগের নেতা কর্মী, সমর্থক, সহযোগী সংগঠন অন্তত 2 সালাম তো বাড়ছে নাকি, বাড়েনি। মানুষ কাজে ব্যাগেরা পরে তো যুবলীগের নেতার কাছে যাচ্ছে, ছাত্রলীগের কাছে যাচ্ছে, আওয়ামী লীগের নেতাদের কাছে আসতেছে, অন্তত পুলিশের ধাওয়া আর বিএনপির আমাদের পিটন আর হামলার মামলা, এর হাত থেকে তো আল্লাহ আমাদের হেফাজত করছে, আলহামদুলিল্লাহ। আর দেশটা এগিয়ে যাচ্ছে। এটা মনে রাখেন, দল যদি না থাকে, সেটা যদি না থাকে, তাহলে আমাদের কি দুরবস্থা হবে, এটা ভাবেন। আমরা সবাই সংযমী হই, তাতে মানুষের কাছে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। নেত্রী বলে যে দল মায়ের বাড়িতে কেন দল করে না, সেই পর্যায়ে কথাটা আপনারা জানেন, আমরাও জানি। একেবারে আওয়ামী একটি এলাকা,
আজকে সেখানে ভোট পাচ্ছে কি কারণে? মানুষের কাজ করে। একটা বিচার আচার সমাজে যদি আপনার ন্যায্যগুলো বিচার আমার নেতারা করে দেয়, সবাই কিন্তু দল করে না, সক্রিয় ভুয়ো মেয়েরা ভোট দেয়। মানে অর্থাৎ যে প্রার্থী নেতাগুলো মানে তত বেশি অ্যাক্টিভিটি সে প্রার্থী পাস করবে, এটাই হলো স্বাভাবিক। আজকে আপনারা ভালো কাজ যদি করেন, দলের বাইরে কিছু মানুষ থাকে, আবার অন্য দলও করে, আবার দূরে এক দল বিএনপি দূরে একটা সামাজিক দ্বন্দ্ব হয়েছে, সম্পত্তির দ্বন্দ্ব। আপনি সেখানে যান, যদি এটা ন্যায় বিচার করেন, লিগালি একটা সিদ্ধান্ত দেন আইন শুদ্ধ, তাহলে একটা আইন শুদ্ধ কাজ করলে একটা পক্ষ কিন্তু যত লিগালি করে একটা পক্ষ খুশি হয়, এক পক্ষ বেদার হয়। এটা আমার বাংলাদেশের চরিত্র। ন্যায়সঙ্গত বিচার করলেন, তারপরেও যে ঠকলো বা হারলো বা তার জরিমানা হলো, যে মাপ চাওয়া লাগলো, আরেকদিন দেখবো দেখছে এটা বিচার করলো, তোর মতো লোক মাপ চাওয়া, এটা থাকে একটা পক্ষ। এরপরে যে কুটার উপকার করলেন, আপনি তো এত করলেন, এই জন্য আল্লাহ আপনাকে ইবাদত করবেন, আল্লাহ তোর থেকে পুরস্কার পাবেন। আর যে পক্ষের কাজ করলেন, সবগুলো কিন্তু বেইমানা, 10টা কাজ করলে আমার 6টা লোক কিন্তু আপনার পক্ষে আসবে। এইভাবে দলটাকে বিল্ড আপ করার চেষ্টা করেন। শেখ হাসিনা যা করতেছে কর্মমন্ডল যদি আমরা মানুষের তুলে ধরতে পারি। দুর্ভাগ্য আমাদের, এই যে আওয়ামী লীগের আমি জেলার নেতা, তারপরে আমরা কয়েকটা উপজেলায় যা মিটিং করি, আমার উপজেলার নেতার কয়টা ইউনিয়নে যায়, তোমরা সব এটা কিন্তু আমি কেন্দ্রে গিয়ে আমাদের সম্মেলনে এই বক্তব্য দিচ্ছিলাম, তোমরা চলতে করে জানিরা সহযোগী সংগঠনেরা আমার খুশি হয়েছিল। এটা তোমরা জানছো কিনা আমি বলতে গেলে বলতে চাই, ওকে আমি বলছিলাম না খালি সহযোগী না, আমাদের বলছিলাম যে আপনি মানে প্রধানমন্ত্রী করছেন, আর এই কর্মগুলো যদি আমাদের সহযোগী সংগঠনের দলগুলো সংগঠন 8টা 9টা স্বীকৃত সাংগঠনিক, এই যে কমিটিগুলো আছে, নেতাগুলো আছে, আর আওয়ামী লীগের গ্রাম কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, এরা যদি গ্রামে দেয় আপনার উন্নয়নের কথা মানুষ কয়, মানুষকে এত ভিমায়, মানুষকে এত মুনাফে না, কিন্তু আমরা কেউ যাই না। পক্ষান্তরে আমার প্রতিপক্ষ এরা নানান ভাবে মিথ্যাচার ছড়ায়, মানুষের মেনে নেয়। আবার যদি এখন এই মুহূর্তেও হাতে বাজারে 4 দোকানে আমাকে 10 জন, ওর কাছে 2 জন, একজন আওয়ামী লীগের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলে, আমরা আরেকজন বসে শুনতে থেকে প্রতিবাদ করি, তার মানে মানুষ মনে করে ওটাই মানে ঠিক। এটা প্রতিবাদী হতে হবে, সত্য কথা বলতে হবে। হাটে দাম, বাজারে দাম, সেক্ষেত্রে উন্নয়নের কথা তুলে ধরেন। এই যে ভাতাগুলো দিচ্ছে, প্রায় 25 ভাগ মানুষের ভাতা পায় এই দেশে। আপনার যে কোনো ইউনিয়নে আপনার তথ্য নেন, চেয়ারম্যানের কাছে যে ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধু ভাতা, মাতৃত্ব ভাতা, ইন্দিরা ভাতা, পুঙ্কু ভাতা, ভিডিএ, ভিডিডি, টিসিবি কার্ড, ওই যে স্বল্পমূল্যের দ্রব্যমূল্যের কার্ড, এই সবগুলো মেলে না, 25% মানুষ এই সরকার দিচ্ছে। সরকার পেনশন গুলো দিচ্ছে, এগুলো এই ভাই কয়টা কয়টা তো মাথায় খারাপ হয় না। রিটায়ারমেন্টে যারা পেনশন পায়, রিটায়ারমেন্টে চলে যায়, পেনশন ভেজে খায় চলে গেছে, তাকে পেনশন দেয়, তোমরা তো জানোই না। কোটি কোটি মানুষকে পেনশন দিচ্ছে, এবং কোন স্কেলে পেনশন, মনে করো একজন 10 বছর পেনশন পেয়েছে, রিটায়ারমেন্টে গেছে, পেনশন পেয়েছে, অথবা পেনশনের ভাতা তুলে মাসিক যারা পায়, ওই সময় তার হয়তো পেনশনের টাকা ছিল 4,500, 15 সালে বেতন স্কেল দিচ্ছে না। এখন যারা পেনশন পায়, ওই বেতন স্কেলে 15,000 পায়, হাজার পায়, তাহলে এখন নতুন স্টার্টিং বেতন 8,000 কত টাকা। এখন একজন ভদ্রলোক পায়, একজন রিটায়ারমেন্টের কর্মকর্তা 8,100 টাকা, ওই 5 লাখ, 2,500, 3,000, 4,000 টাকা সারা বাংলাদেশে। এগুলা আমরা বলি না, আমরাই জানি না। এই কথাগুলো যদি মানুষের কাছে আমরা তুলে না ধরি, তাহলে মানুষ জানবে কেমনি? মানুষ পাগল হয়ে যাবে। দেখবেন একটা মানুষের কাছে সরকারি কর্মকর্তা, কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠানে যারা অবসরপ্রাপ্ত আছে, এই কথাগুলো একটা সমাজে, একটা গ্রামে বললে 10 জন কথাটা তাই দিব। আসলে আমাদের এখন 2,500 টাকা পেনশনের টাকা ওই সময় পাইতাম 4,000, তারা বহুজন খেলো নাকি? সেক্ষেত্রে রাতে বলে তো আমরা 18,000, 12,000, 14,000 টাকা পাচ্ছি। এটা বাঙালি আমরা ভুলে যাই, ভুলে যাওয়া পারি আমরা। এইটা মনে করে দেওয়ার দায়িত্ব তো আপনার আমার, আমরা এই কাজটা করতে ব্যর্থ। আমি কথা না বাড়াই, দয়া করে আমার যুবলীগ, আমি মনে করি যে ধনুটের যুবলীগ অত্যন্ত শক্তিশালী, কিন্তু ওই যে দ্বন্দ্ব বাধা দিয়ে আপনি আমার শত্রু, আমি আপনার শত্রু মেনে দিয়ে দিচ্ছেন। এখন ইনশাল্লাহ এটা হবে না। ওই কান কথাটা হাড়ি করার লোক আমি না, আপনি জানেন, এটা কিন্তু প্রমাণিত। আপনারা আন্তরিকতার কাজ করেন, আর সংগঠন থাকলে
আন্দোলন করা, নিজের ষড়যন্ত্র করতে মোকাবেলা করেন, নির্বাচন বলেন, সবই সম্ভব। আর ভোটে পরিচিত মানুষকে ভোট দেওয়া এটাই উচিত। যারা আজকে আজকে কাজ নেয়, সুসময় দুঃসময় দুর্দিনের তুমি খেলে ভালো জানেন, আমি আর বলি না, বলা যাবে না, আপনার নাম বুঝলাম, আপনারাই বলছেন। সেরকম যদি সৃষ্টি করতে পারেন, আমি মনে করি আগামী দিনে এই ধনুটি এবং শেরপুরে উপজেলা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, মানুষের ভোটে আমার প্রতিনিধিত্ব নির্বাচিত হবে। যদি আপনারা আন্তরিক থাকেন, যদি আপনারা মনোযোগী হন, আমি অবিশ্বাস করি। কারণ এর আগে তো আমরা বেশি ভোট পাইছি। যখন বিরোধী দলে ছিলাম, বিএনপির সময় শেরপুরে আমি 6টা-4টা করে চেয়ারম্যান পাইছি, এই ধনুটা 3টা-4টা করে পাইছি। এখন সরকার আমাদের ক্ষমতা আমাদের চেয়ারম্যান নাই মনে। তার কারণটা কোথায় কি হচ্ছে আপনারা জানেন, আমি বলতে চাই না, আপনারা তো সব জানেন। দলের কমিশনের বাইরে দেয় কিভাবে ট্রেন বাজানো হচ্ছে, আল্লাহ তারা বলুন যাবে না। আল্লাহ সহায় ছিল আপনাদের দ্বারা, আল্লাহ আল্লাহ মালিক আল্লাহ। আমি সাথে 2 টাকাতে মাটি কোনো জায়গায় দেয়, আল্লাহ সম্মান দিতে আপনাদের। এটা আমরা থাকি এই চেয়ারম্যান 10টার মতো তার তো আমাদের হবে না, নিশ্চিত তার কথা না বলা সুন্দর একটা তোমরা আসলে আর কথা তো একটাই, যুবলীগ তোমরা যারা আছো, কমিটি যারা আছে, আমাদের ডাব্লিউ সাহেব, আমি আগে বলতে বক্তৃতার কথা না, আমাদের জেলার সেক্রেটারি ছিলাম, সভাপতি ছিলাম, এর সাথে তো তাদের মধ্যে পরামর্শ অত্যন্ত স্বচ্ছ কথা বলে এবং পরিচ্ছন্ন কথা বলে, আদর্শিক কথা বলে এবং বড় ভালো সংগঠক যারা এই আমার কাছে সংগঠন, কেউ ভালো সংগঠন, এবার কষ্টবাদী কথা বলে। ইংল্যান্ড নেতারা তোমরা যদি উল্টো পাল্টা করে জেলালে ঘরে ঘরে যায়, বাড়ি বাড়ি যায়, তার নেতারা দেখতে পাবে, আমরা তো পারি। তোমরা বন্ধ হয়েছ, আমি খুশি আছি। আমার সভাপতি এখানকার যিনি প্রতিনিধিত্ব করেছে, সে নিজেই তো প্লিজ হচ্ছে, সে নিজেই বলছে, কিন্তু এটা তোমরা ধরে রাখো। আর এক কথা বলে তো আমার কাছে কান কথা কেউ কোনো লাভ করতে পারবে না। আমি যে যখন মিলে আসি, ওই আওয়ামী লীগারা যদি যায় বা কোনো সুপারিশ যায়, আমি ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগের সুপারিশ ছাড়া একটা সই করে রাখতে বলে আজকে না, ওই যখন এমপি ছিল তখন তাই করছি, এখন আমি তাই করি। আমার নেতারা যদি মূল্যায়িত হয়, তাতে আমি কি ভোট করে পারবো? আমার যদি ইউনিয়ন নেতারা, আমার ওয়ার্ডের নেতা, উপজেলা নেতারা কামনা করে, তা আমার কামনা জেনে আমি কেউ পারবি না। তো কাজেই আমি এটা মূল্যায়ন করার চেষ্টা করি না। তোমরা সঠিক উত্তরটা আমার দাও, আমাদের ভুল তথ্য দিও না, আমাদের কোনো ভুল কাজ করা না, ন্যায় কাজ, সত্য কাজ, ভালো কাজ নিয়ে আসো। আমি দাম জীবন বাদের কাজ থেকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বন্ধু বাংলাদেশ।